domestic solar energy programs. We hope to have 40% of our energy from renewable sources by 2041. সমুদ্রের পানি বৃদ্ধি, লবণাক্ততা, নদী ভাঙন, বন্যা কিংবা খরার প্রভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিও তোলেন প্রধানমন্ত্রী। The major emitters must submit ambitious NDCs and implement those. Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. উদ্বোধনী পর্বের আগে সিভিএফ এর বৈঠকে প্যারিস চুক্তি বাস্তবায়নে কমনওয়েলথ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। The issue of climate migrants, the people displaced from their ancestral homes and traditional jobs because of the adverse effects of climate change, including sea level rise, increasing salinity, river erosion, floods, and droughts, need to be discussed, and there has to be global responsibility for rehabilitation of these people. নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে প্রযুক্তি সহায়তা এবং প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণের $100 বিলিয়ন দেওয়ার দাবিও তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই। যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে সরকার প্রধানদের আলোচনা পর্ব শুরু হয়েছে। বিশ্ব নেতাদের সিদ্ধান্তহীনতার কারণে যেন ভবিষ্যৎ প্রজন্ম ভুক্তভোগী না হয় তা তুলে ধরছে বাংলাদেশ। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে শৌমিক আহমেদের রিপোর্ট। স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনায় যোগ দেন ও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে সম্মেলনে জোরালো ভূমিকা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ। যদিও সবাই এনডিসি দেয়নি, সবাই 100 বিলিয়নে কন্ট্রিবিউট করবে এই কথা বলেনি, কিন্তু তারপরেও লার্জলি স্পিকিং রিনিউয়েবল এনার্জি থেকে শুরু করে টেকনোলজি ট্রান্সফার এই মোটা দাগের বিষয়গুলিতে কিন্তু বিভিন্ন সময় সম্মতি পেয়েছি। COP26 হচ্ছে একটা লিগ্যাল প্ল্যাটফর্ম যেখানে এসে তাদেরকে কিন্তু এই বিষয়গুলিতে হ্যাঁ না বলতে হবে, স্বাক্ষর করতে হবে। কনক্লুশনে এসে কিছু আউটকাম থাকবে যেটা আমাদেরকে বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্রকে অনুপ্রাণিত করবে। সবচেয়ে ঝুঁকির মধ্যে যে দেশগুলো আছে তাদের পক্ষে বাংলাদেশ এখন কথা বলছে, সুতরাং এই কণ্ঠটা আমার মনে হয় আগের চেয়ে অনেক বেশি জোরালো, এটার গ্রহণযোগ্যতাও বেশি, এবং আমরা আশা করছি আমাদের এখানে যে দর কষাকষি, যে আলাপ, যে বিতর্ক, সেটার মধ্যে এটা একটা বড় ধরনের প্রভাব ফেলবে। সো এটা এক ধরনের মরাল ফোর্স, যে কারণ আমরা দেখেন বাংলাদেশ শুধু না, অন্যান্য যে ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিগুলো আছে 47টা দেশ, কারো কিন্তু এখানে এই সমস্যা তৈরির ক্ষেত্রে কোনো অবদান নেই, কিন্তু তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। সরকার প্রধানদের আলোচনাকে সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক বলছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো। যে হাই লেভেল সেগমেন্টের যে মিটিং সেটা শুরু হয়েছে, এবং এটা কিন্তু সাধারণত সবসময় অন্য সময় আমরা যে কপগুলো অ্যাটেন্ড করেছি সেখানে দেখেছি সেকেন্ড উইকে হয়। এবারই প্রথম দেখলাম যে একেবারে শুরুতেই হাই লেভেল সেগমেন্ট মিটিংগুলো হচ্ছে, এবং সরকার প্রধান যারা আছেন তারা সবাই এসেছেন। তারা কিন্তু আজকে এবং কালকে এই দুদিন এই হাই লেভেল সেগমেন্ট মিটিংয়ে যোগ দিচ্ছেন এবং কথা বলবেন নানা বিষয় নিয়ে। তো সুতরাং এই দুটো দিন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। এই জলবায়ু সম্মেলনে হয়তো ভালো কিছু আলোচনা হবে, ভালো কিছু ডিসিশন হবে, তবে সবই ডিপেন্ড করবে আগামীকালকের পরে, দেখি আমরা কী রেজাল্ট পাই। গ্লাসগোর এই সম্মেলনটি খুবই জরুরি, ইম্পর্ট্যান্ট ছিল কোভিডের পরে, সুতরাং এখান থেকে আমরা আশা করছি যে হয়তো ভালো কিছু উঠে আসবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় অবদান, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা এনডিসি তুলে ধরেছে বাংলাদেশ। বিশ্ব নেতাদের 2 দিনের আলোচনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল গঠন, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো উঠে আসবে। এরপর পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে শৌমিক আহমেদ, চ্যানেল। জলবায়ু পরিবর্তনের সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নিতে হয় তা বাংলাদেশের কৃষকদের কাছ থেকে শেখা উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে এদেশের কৃষকদের পরিচয় করিয়ে দিতে চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত।
প্রথমবারের মতো চ্যানেল আই পরিদর্শনে এলেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। চ্যানেল আই আঙিনায় তাকে স্বাগত জানান কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। মানুষের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক আর সেক্ষেত্রে চ্যানেলের ভূমিকা নিয়ে হলো খোলামেলা আলোচনা। সেই সঙ্গে প্রামাণ্যচিত্রের মাধ্যমে জানানো হয় চ্যানেল আইয়ের কার্যক্রমের বিস্তারিত। এরপর চ্যানেল আইয়ের উন্নয়ন, গবেষণা, সংবাদ এবং স্টুডিও ঘুরে দেখেন অতিথি রবার্ট ডিকসন। পরে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে হাইকমিশনার কথা বলেন গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলন নিয়ে। I mean, I think we actually have more to learn from Bangladesh than to teach Bangladesh in this field, because I think what we see here is fantastic resilience, tenacity and creativity in handling the problem of climate change. And the context is different in the UK, but we have a huge amount to learn from the way in which and I think we have a huge amount to learn, and the world has a huge amount to learn, which is why we're so glad that the Honourable Prime Minister has such a prominent role to play over the next couple of days at COP. বাংলাদেশের কৃষি খাতে হৃদয়ে মাটি ও মানুষ এবং শাইখ সিরাজের অবদানের কথাও স্মরণ করেন High Commissioner. Farming is changing very quickly, the context is changing, the land is changing, the climate is changing, but so are the things that are available, so are the inputs and the fertilizers and the seeds and the livestock varieties. And matching those two things together, I can see, is incredibly powerful. Helping the farmers to understand what's happening around them and showing them. Well, I think Mr. Shiraz's programme is remarkable, and I think clearly there is an audience for this, because farmers are as adaptive as anyone else. Farmers, recognise the way the world is changing, and they need to adapt their own practices. And I think information is the most powerful tool that you can give them. Producing 200 shows a year over 4 decades, I mean, that's a huge contribution to the well-being of farmers and Bangladesh as a whole. গ্লাসগো সম্মেলন সফল হবে আশা করে হাই কমিশনার বলেন, বিশ্বকে বাঁচাতে হলে ধনী দেশগুলোকে ঐক্যমতে আসতেই হবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। দেশে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। মঙ্গলবার থেকে রাজধানীর আরও 7টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। দীর্ঘ অপেক্ষার পর শিশুদের টিকা দেওয়া শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। লাইলা নওশিনের রিপোর্ট। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীরা স্কুল কলেজে ফিরেছে অল্প কিছুদিন হলো। তবে সংক্রমণের আশঙ্কার কারণে এক ধরনের জড়তা থেকেই যায়। এবার দেখা দিল সুরক্ষার নিশ্চয়তা বাড়ার সম্ভাবনা। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 12 থেকে 17 বছর বয়সী শিশুরা করোনার টিকা নিয়ে তেমন স্বস্তি প্রকাশ করলো। এসএসসি পরীক্ষার মতো 10-11 দিন বাকি, এর আগে আমরা একটা ভ্যাকসিন নিয়েছি, ভ্যাকসিনাইট হয়েছি, যার ফলে আমরা একটু বন্ধুদের কাছাকাছি একটু আসতে পারি। টিকা দেওয়া শুরু হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অনেক অভিভাবকের শঙ্কা কাটলো। এখন তো পরীক্ষার আর বেশি দিন নাই, মানে হঠাৎ করে যদি জ্বর টর আসে এটাই ভয়, আর কোনো ভয় নেই। উদ্বোধন পর্বে শিশুদের এই টিকা কার্যক্রমের তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব শিশুকে টিকার আওতায় আনা হবে। WHO থেকে আমাদেরকে জানানো হয়েছে আগামীতে তারা আমাদেরকে ফাইজার এবং মডার্না টিকা আরো অনেক বেশি পরিমাণে দিবে। তবে 14 নভেম্বর এসএসসি পরীক্ষার আগে সকল পরীক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব নয় বলে জানান শিক্ষামন্ত্রী। সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না। কিন্তু আমরা চেষ্টা করব যে তাদেরকে আগে দিয়ে দেবার। মঙ্গলবার থেকে রাজধানীর 8টি কেন্দ্রে এই কর্মসূচি চলবে। টিকা নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে টিকা কার্যক্রমের শুভ সূচনা হলো, এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা সুরক্ষিত থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা ভাইরাসে গত 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন প্রাণহানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 27,870 জনের। একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন 214 জন। আক্রান্তের হার 1.08%। মোট আক্রান্ত 15,69,753 জন। এ সময় সুস্থ হয়েছেন 202 জন। মোট সুস্থ 15,33,625 জন। ঢাকা ছাড়া বাকি 7টি বিভাগেই অর্থাৎ চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় 1 জনও মারা যায়নি। কমেছে আক্রান্ত, শনাক্ত ও শনাক্তের হারও।
এক মাসের মধ্যে ই কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে সরকার। উচ্চ পর্যায়ের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন, 3টি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী 19টি ই কমার্স প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের হিসেব খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট। মোরসালিন বাবলার রিপোর্ট। ই কমার্স ব্যবসায়ীদের জবাবদিহিতায় আনতে বাণিজ্য মন্ত্রণালয়ে সরকার গঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে সরকারের বেঁধে দেওয়ার সময়ের আগে ই কমার্স ব্যবসার সাথে জড়িতদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত হয়। পরে বৈঠক শেষে কমিটির সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, অনলাইন প্রক্রিয়া শুরু করতে সফটওয়্যার প্রস্তুত করেছে সরকারের A2I। ইউনিক বিজনেস আইডি সেটা আসলে আমরা অলরেডি আমাদের একটা কমিটি এটা ফাইনাল করেছে এবং আজকে ওটা এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং এটা আমরা মোটামুটি একটা প্রাইমারি অ্যাপ্রুভাল দিয়েছি এবং এটার আসলে এটার অ্যানালগ ফর্ম থেকে A2I মূলত ডিজিটাল ফরম্যাটে এটা করে দিবে এবং আমরা খুব দ্রুতই এই ইউনিক বিজনেস আইডি যেটা আছে সেটা আমরা চালু করব এবং যারা এই ই কমার্সে বিজনেস করবে তাকে ম্যান্ডেটরি এটা রেজিস্ট্রেশন করতে হবে। সন্দেহজনক কিছু ই কমার্স প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন খতিয়ে দেখারও কাজ চলছে বলে জানান তিনি। একটা বাহিনীর কাছ থেকে আমরা 19 জনের তালিকা পেয়েছি, একটা বাহিনীর কাছ থেকে 17 জনের তালিকা পেয়েছি, আর একটা বাহিনীর কাছ থেকে আমরা 13টা তালিকা পেয়েছি। এই তালিকাগুলো আমরা কম্পাইল করে আমাদের যে ইন্টেলিজেন্স ইউনিট আছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকের যেটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, তাদের কাছে এই তালিকাটা আমরা আজকে হ্যান্ডওভার করব এবং সেই তালিকা অনুযায়ী তারা তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের যে বিভিন্ন ব্যাংকে যে তাদের যে হিসাবগুলো আছে সেটা আমাদের একটা তথ্য দিবে। বৈঠকে ই কমার্স কেলেঙ্কারিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গেটওয়েতে আটকে থাকা 214 কোটি টাকা শিগগিরই ভোক্তাদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। যাবজ্জীবন হাজতকালীন সময়ের সাথে কারাদণ্ড ভোগের সময় যোগ করার সিদ্ধান্ত নিয়েছে আপিল বিভাগ। এখন থেকে হাজতকালীন ও কারাদণ্ড ভোগের সময় 30 বছর হলে আসামির সাজা খাটা হয়েছে বলে ধরে নেওয়া হবে। এই নির্দেশনা মানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নিতে বলেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ। মাজরুল হক মান্নার রিপোর্ট। নাটোরে জোড়াখুন মামলায় আসামি ইউনুস আলী সহ দুজনকে 2002 সালে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। বাকি 8 আসামিকে যাবজ্জীবন দেয়া হয়। 2005 সালের মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে আসামি ইউনুসকে যাবজ্জীবন দেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 9 মাসে 1 বছর গণনা করে কারাবিধি অনুযায়ী যাবজ্জীবন মানে 30 বছর হয়। সেই হিসেবে আসামি ইউনুস 34 বছর 6 মাস ধরে কারাগারে আছে। প্রকৃত সাজা থেকে অতিরিক্ত 4.5 বছর কারাগারে থাকার বিষয়টি আপিল বিভাগকে জানান আসামি ইউনুস আলী। এই মামলাটা সেই নজরে নিয়েছেন, কগনিজেন্সে নিয়েছেন। উনি এই মামলাটা বলেছেন যে আদালত বলেছেন, অ্যাপিলেট কোর্ট বলেছেন, ফুল কোর্ট বলেছেন যে তার সাজা খাটা হয়ে গিয়েছে, তার ওই সেকশন 35A অনুযায়ী সে মুক্তি পাবে। যাবজ্জীবনের সাজা 30 বছর পূর্ণ হয়ে গেলে আসামি যেন মুক্তি পেয়ে যায় সেই নির্দেশনা দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 35-এর ক ধারা ফৌজদারি কাজদি আইনের এইটা সারা বাংলাদেশের প্রতিটি অর্গানকে, বিশেষত জেল কর্তৃপক্ষ, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সর্বত্র এই ডিসিশনটা পাঠিয়ে দেওয়া হবে তড়িৎ, যাতে করে এই ডিসিশনটা কমপ্লাই করা হয় এবং এই ডিসিশনটা সবাই যদি মেনে চলে। 35A একটি ধারা আছে। এই 35A ধারাটার অর্থ হলো যে ধারায় বিবৃত করা আছে যে বিচারের সময় যতদিন সে হাজতবাস করবে সে হাজতবাস তার সাজা থেকে বাদ যাবে। এই ক্ষেত্রে তার রায়ে এই 35A এই সেকশনটি উল্লেখ করা হয়েছিল না। পরবর্তীকালে আমাদের উচ্চ আদালতের সিদ্ধান্ত, যেটা আতাউর রহমান মৃধা নামে এক মামলায় সিদ্ধান্ত হয়েছে যে 35A এই সুযোগটা আসামি বরাবর পাবে। আইনজীবী জানিয়েছেন, আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তা মানবতা বিরোধী অপরাধী বা আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মাজরুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, মানব জীবনের শ্রেষ্ঠ সময় যৌবনকাল এবং মানব সম্পদের শ্রেষ্ঠ অংশ যুব সমাজ। বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় যুব দিবস 2021-এর উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী শহর ও গ্রামে বেকার যুবকদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত করেছে সরকার। দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর জাতীয় যুব দিবস উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার 1/3 যুব সমাজ। অর্থনৈতিক উন্নয়নে প্রথম এবং প্রধান কাজ দেশের 5 কোটি যুবককে কাজে লাগাতে সরকার কাজ করছে বলেও জানান রাষ্ট্রপতি।
মানব জীবনের শ্রেষ্ঠ সময় যৌবনকাল এবং মানব সম্পদের শ্রেষ্ঠ অংশ যুব সমাজ। আমাদের মোট জনসংখ্যার 1/3 যুব সমাজ, যা সংখ্যায় 5 কোটিরও বেশি। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সদ্ব্যবহার করা, যে সেজন্য যুবদেরকে উৎপাদনশীল কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। এ পর্যায়ে ঐক্য.com.bd iSports পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের 8ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, জীবনধর্মী চলচ্চিত্র মানুষের তৃতীয় নয়ন খুলে দিতে পারে। এর আগে COP26 সম্মেলন নিয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের আলোচনায় তিনি বলেন, বিএনপি শুধু নির্বাচন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও তারেক জিয়ার মামলা নিয়েই ব্যস্ত থাকে। জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে তাদের কোনো ভাবনা নেই। তারা শুধু তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন এবং খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার মামলা এগুলো নিয়ে ব্যস্ত। বৈশ্বিক সম্মেলনকে সামনে রেখে আমাদের দলের যে বন পরিবেশ উপকমিটি, তারা বেশ কয়েকটি মিটিং করেছে, সেখান থেকে অনেক পদক্ষেপের কথা সাজেস্ট করেছে, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা সেটা দেখতে পাইনি। বিশেষ করে রাজপথে যারা সরব, সেই বিএনপিকে কোনো ক্ষেত্রেই দেখতে পাইনি। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নবনির্বাচিত পরিচালকরা ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, সব টেলিভিশন ডিজিটালাইজেশনের কাজ চলছে। এটি হলে সরকার, মালিকপক্ষ, কেবল অপারেটর সবাই লাভবান হবেন। গ্রহণযোগ্য টিআরপি নির্ধারণে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তা প্রয়োজন বলেও তিনি জানান। বিদেশি চ্যানেলগুলোকে বিধিনিষেধের আওতায় আনার পর দেশীয় চ্যানেলগুলো আরও ভালো অনুষ্ঠান নির্মাণে কাজ শুরু করেছে বলেও দাবি করেন তিনি। আমাদের প্রধান কাজ হবে এখন ডিজিটাইজেশন। ইতিমধ্যে আমরা চ্যানেল আমরা ক্লিন ফিট পেয়েছি। কাজ হচ্ছে ডিজিটাইজেশন নিয়ে, এবং ডিজিটাইজেশন যখন হবে তখন আমাদের কেবল অপারেটর, আমরা যারা টেলিভিশন চ্যানেল ওনার্স এবং সরকার, তিনটি পক্ষই লাভবান হবে। এবং আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারাই রেটিং টিআরপি নিয়ে বা রেটিং পয়েন্ট নিয়ে কাজ করছে, টেকনিক্যাল যে বিষয়গুলো, এবং আমরা দেখেছি এটা আমাদের কাছে গ্রহণযোগ্য। বিদেশি চ্যানেলের আগ্রাসন এবং এই যে শক্ত একটা যে অবস্থান নিয়েছে, আমরা এদেরকে সাধুবাদ জানিয়েছি, এবং আমরা নিজেরা বদ্ধপরিকর, স্পেশালি আমরা যারা মিক্সড চ্যানেলে আছি, আমরা বদ্ধপরিকর যে আমরা সুন্দর সুন্দর প্রোগ্রাম করে আমরা দর্শককে উপহার দেব, এবং ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলার ইফাত অটোজ বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদ সংবাদ। এ পর্যায়ে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। বিদ্যুৎ উৎপাদন করার সাথে সাথে বিতরণ ব্যবস্থাও ব্যাপক পরিবর্তন এনেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো। এতে সিস্টেম লস যেমন কমেছে, তেমনি নতুন সংযোগ দেওয়া সহ বিদ্যুৎ সরবরাহেরও উন্নতি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 2003 সালে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, মিরপুরে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে যাত্রা শুরু করে ডেসকো। তখন সিস্টেম লস ছিল প্রায় 17%। প্রিপেইড মিটার, উন্নত ব্যবস্থাপনা আর নানা উদ্যোগের কারণে এখন সেই সিস্টেম লস 5.54% নেমে এসেছে, যা দেশের সব বিতরণ কোম্পানির মধ্যে সবচেয়ে কম। সিস্টেম লসটা নামানোর পিছনে আমাদের বেশ কয়েকটা পদক্ষেপ আমাদেরকে সাহায্য করছে। তার মধ্যে অন্যতম প্রধান পদক্ষেপ হচ্ছে যে আমরা আমাদের এলাকায় নিরবিচ্ছিন্ন এবং সহজভাবে বিদ্যুৎ দেওয়ার জন্য আমরা 33/11 কেবি বহু সাবস্টেশন, অনেক সাবস্টেশন আমরা করেছি, এবং আমরা প্রত্যেকটা ফিডারগুলো ছোট করে নিয়ে আসছি যাতে আমাদের ইন্টারাপশন কমে যায়
এবং সহজে আমরা লোডও যাতে কমে। একটা ফিডারে আমরা 5 মেগাওয়াটের নিচে আমরা লোড রাখতেছি। তার জন্য ফিডার ছোট হতে আমাদের কিন্তু এবং সেন্টার পয়েন্টে গ্রাহক আমাদের লোড হওয়াতে আমরা গ্রাহককে কিন্তু সহজে বিদ্যুৎ দিতে পারতেছি। এর জন্য কিন্তু সিস্টেম লসটা কমে আসতেছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বাঞ্চল টোটাল এলাকাটা আমরা একটা হিসেবে নিচ্ছি, প্রজেক্ট হিসেবে নিব। আর একটা উত্তরা 3rd ফেজ, যেটা নতুন দিয়াবাড়ি এই পোর্শনটাকে যেটা হচ্ছে এইটা একটা। আর গুলশান, বনানী, বাড়িধারা এইখানকার আমরা 21টা 11 কিবি ফিডার এবং কাস্টমারকে আমরা আন্ডারগ্রাউন্ডের কীভাবে নিয়ে যাওয়া যায় এটা নিয়ে আমরা একটা প্রজেক্ট করতে চাচ্ছি। এয়ারপোর্ট থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এটাকে এটাকে নজর নিতে চাচ্ছি। এই 4টা কাজ আমরা শুরু করতে চাচ্ছি। বর্তমানে যে উন্নয়ন কার্যক্রম চলছে তা শেষ হলে 2035 সালের মধ্যে এই এলাকায় চাহিদা আর সরবরাহের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বলে দাবি করেন সংশ্লিষ্টরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। যাওয়া যাক নিটল টাটা আন্তর্জাতিক সংবাদে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্ব উষ্ণায়ন সীমিত রাখার চেষ্টায় একমত হয়েছেন G20 দেশের নেতারা। তবে ইটালির রোমের সম্মেলনে নেতারা তেমন কোনো বাস্তব প্রতিশ্রুতি না দিয়ে চূড়ান্ত বিবৃতি প্রকাশ করায় হতাশ হয়েছেন জলবায়ু কর্মীরা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। দর্শনার্থীদের প্রতিমূর্তি দেখাতে প্রদর্শনীর আয়োজন করেছে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে আয়োজিত প্রদর্শনীটিতে স্ক্রিনের সামনে কোনো দর্শনার্থী হেঁটে গেলে তার প্রতিমূর্তি সেখানে দেখা যাচ্ছে। ডিজিটাল ওই স্ক্রিনে কয়েক ডজন সেন্সর লাগানো হয়েছে, যা সেখানে আগত দর্শকদের চলাফেরা, অঙ্গভঙ্গি প্রতিনিয়ত স্ক্যান করে এবং এর মাধ্যমেই বিশাল পর্দায় নিজের প্রতিমূর্তি দেখতে পান দর্শনার্থীরা। সবার জন্য উন্মুক্ত ডিজিটাল প্রদর্শনীটি আগামী 30শে নভেম্বর পর্যন্ত চলবে। যাওয়া যাক অর্থনীতি সংবাদে। বৈশ্বিক চিপ সংকটের কারণে তৃতীয় প্রান্তিকে ভক্সওয়াগন ও স্টেলাস্টিক্সের গাড়ি নির্মাণ কমেছে 14 লাখ ইউনিট। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে ইউরোপের শীর্ষ 2 গাড়ি নির্মাতা কোম্পানি। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং সড়ক আলোকিত করার কাজ চলছে। মহানগরীর বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত 4 লেন সড়কে দৃষ্টিনন্দন আধুনিক প্রজাপতি সড়ক বাতি স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে বাতিগুলো। সড়কটিতে আরও রয়েছে বাইসাইকেল লেন এবং দৃষ্টিনন্দন আইল্যান্ড। আলোকায়নের জন্য বিলসিমলা রেল ক্রসিং এবং কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত 4.2 কিলোমিটার সড়কটিতে 174টি খুঁটির প্রতিটিতে 2টি করে মোট 348টি দৃষ্টিনন্দন সড়ক বাতি স্থাপন করা হচ্ছে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। নিরাপদ ও নির্বিঘ্নে ধান উৎপাদনে দিনাজপুরে আলোক ফাঁদ ব্যবহার করছেন কৃষক। আমন খেতে কীটনাশকের পরিবর্তে আলোর ফাঁদ পেতে ক্ষতিকর পোকা দমন করছেন তারা। দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে মেহেরপুরে নদী এবং জলাশয় পুনর্খনন চলছে। ডেল্টা প্ল্যানের আওতায় পানি সম্পদের সুষম বন্টন ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যায়ে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
টাটায় বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের জন্য বন্ধু সেবা সার্ভিস ক্যাম্প চালু করেছে নিটল মোটরস। গ্রাহকদের পাশে সবসময় আছেই বন্ধুর মতন প্রতিপাদ্যে পরিচালিত ক্যাম্পেইনে দেশের 150টি স্থানে 30 নভেম্বর পর্যন্ত চলবে। ক্যাম্পেইন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে সার্ভিস এবং স্পেয়ার পার্টসের উপর আকর্ষণীয় অফার ছাড়াও ফ্রি গাড়ি চেক আপ এবং ডিকাউন্ট কুপন। এই উপলক্ষে সংবাদ সম্মেলনে ছিলেন লিটল মোটরসের ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন, এক্সিকিউটিভ ডিরেক্টর SAH ইসমাইল, সেলস অ্যান্ড মার্কেটিং CEO মোহাম্মদ তানবীর শহীদ এবং হেড অব সার্ভিস মোহাম্মদ সাজ্জাদ হোসেন। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলার ইফাত অটোস বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। অস্ত্র ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র এনে সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করে সংঘবদ্ধ চক্র। ভারতের সীমান্ত দিয়ে চালান আসে বাংলাদেশে। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রেস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছেই। আপনার চুল কিভাবে সাজাবেন এটা কে ঠিক করে? ফেটে যাওয়া চুল নাকি ঝরে পড়া চুল? চুলের সমস্যা মানে হচ্ছে চুলের ড্যামেজ। ডাভ এর 1/4 ময়শ্চারাইজিং মিল্ক এবং ক্যারাটিন অ্যাক্টিভ চুলের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার করে। নিজের মনের মতো নিজের চুল সাজাও। ডাভ। ফিট হয়ে গেল না? ক্ষুধা লেগেছে। এখন মিটিং চলো। নরসু ক্ষুধার জ্বালা সুপে মেটাও। লাইফবয় লিকুইড হ্যান্ড ওয়াশের সাথে পাও জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। তাই এখন পাম্প, রাব, ছু করো 10 গুণ বেশি জীবাণু। লাইফবয় হ্যান্ড ওয়াশ 100 মিলি প্যাক এখন সাবানের দামে। এই শীতে ত্বক হবে কোমল সহজেই, কারণ পন্ডস বডি লোশন ইজি প্যাক এখন মাত্র 50 টাকায়। বৈধ অস্ত্র ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র এনে সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করে সংঘবদ্ধ একটি চোরাচালান চক্র। ভারতের মিজোরাম এবং মিয়ানমার সীমান্ত দিয়ে এসব অস্ত্রের চালান আসে বাংলাদেশে, যার মধ্যে অত্যাধুনিক শটগান, পিস্তল, রিভলভার এবং AK-47 রয়েছে। রাজধানীতে অস্ত্রসহ সিটিটিসির জালে গ্রেফতার 4 অস্ত্র কারবারি এসব তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি কিছুক্ষণের অশোক লীলার ইফাত অটোস বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। 4 মাসেই চাকরি হারালেন টটেনহামের পর্তুগিজ কোচ নুনো এসপ্রিতো। উত্তরসূরি হতে পারেন ইটালিয়ান অ্যান্টোনিও কন্টে। চ্যানেল আই সংবাদে এ পর্যায়ে ইলেকট্রা রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট।